হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে আমি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপে। দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে কাকদ্বীপে। তা এখান থেকে কিন্তু স্টিমারে করে আমাদের গঙ্গা পার হয়ে উপরে যেতে হবে। আর তারপরে কিন্তু আবার কিছুটা রাস্তা গাড়িতে করে যেতে হবে। তা সব কিছুই তোমাদের দেখাবো, আর কত ভাড়া নিচ্ছে সেটাও তোমাদের জানাবো। তা ভিডিওটাতে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক ওপরে, মানে গঙ্গাসাগর যেখানে আছে, কপিল মুনির আশ্রম যেখানে রয়েছে সেখানেই যাব। চলো তাহলে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু স্টিমারে চেপে গিয়েছি এবং স্টিমারটি অপেক্ষা করছে ভর্তি হওয়ার জন্য। তা ভর্তি হলে কিন্তু ওপরের উদ্দেশ্যে রওনা দিবে, আর সেই কারণে কিন্তু আমরা স্টিমারে উঠে এখন অপেক্ষা করছি। আর বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে, মানুষের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। এরপরে লঞ্চ ভর্তি হয়ে গেলে কিন্তু আমাদের লঞ্চটি ওপারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও কিন্তু মানুষ আসছে, লোকজনরা কিন্তু এখনও আসছে। আর এই যে দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক আসছে, এনারা কিন্তু ছেড়ে দেওয়ার কারণে আর লঞ্চে উঠতে পারবে না, তাদেরকে কিন্তু পরের লঞ্চেই আসতে হবে আবার। দেখা বন্ধুরা, আমরা কিন্তু ওপার থেকে ছেড়ে আসলাম এপারে, আর ওপারের সেই ঘাটগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনও। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এপারে, আর আমাদের লঞ্চটি যাতে সরে না যায় জলের স্রোতে, তাই দড়িতে কিন্তু লঞ্চটিকে বাঁধা হচ্ছে এখানে। আমরা কিন্তু ওপার থেকে চলে এলাম এপারে, মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগলো। তা এখন আবার যেতে হবে গাড়ি করে। সেই কপিলমুনির আশ্রমে যেতে গেলে কিন্তু আবার আমাদের গাড়ি ভাড়া করে যেতে হবে। আর এখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল পেছনে, দেখতে পাচ্ছ। মানে এতটাই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বন্ধুরা, ঘাট থেকে বেরিয়ে এসে রাস্তার দুধারে তোমরা এরকম অনেক ছোট ছোট গাড়ি দেখতে পাবে, আর এই সবগুলো গাড়ি কিন্তু গঙ্গাসাগরে যায়। তোমরা কথা বলে ভাড়াটা ঠিক করে নিতে পারো। আমরা অটো ভাড়া করেছিলাম, কারণ অটোর ভাড়াটা অনেক কম পড়েছিল, আমাদের এক একজনের 50 টাকা করে নিয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তার দুধারে অনেক গাড়ি দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমরা এখন কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তবে এই 30 কিমি যেতেও তোমাদের বোরিং অনুভব হবে না, কারণ ছোট্ট এই দ্বীপের রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। আমরা গিয়েছিলাম জুন মাসে, আর এই গরমে হালকা বৃষ্টি একটু স্বস্তি এনে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে। আর এখানে কিন্তু বাসগুলো সব থামে, আর এখানে তোমরা বড় বাসও দেখতে পাচ্ছ। আর কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু এখানে বড় বাসগুলো আসে। এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ অর্জুন সহ একটি রথের এবং রাজা ভগীরথের একটি মূর্তি, যা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথসহ একটি মূর্তি, এবং এর পাশেই রয়েছে রাজা ভগীরথের শঙ্খ বাজিয়ে গঙ্গা মাকে মর্তে আনার সেই দৃশ্য। এই স্থান অর্থাৎ বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম অর্থাৎ যেখানে স্নান হয় সেখানকার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই রাস্তাটা তোমরা হেঁটে অথবা টোটো করেও আসতে পারো। আমরা হেঁটে এসেছিলাম। তা এই রাস্তায় আসতে তোমরা রাস্তার দুপাশে কিন্তু বড় বড় বিরাট মাঠ দেখতে পাবে, আর এই মাঠগুলো কিন্তু কুম্ভ মেলার সময় পুরো ভরে যায় দর্শনার্থী এবং বিভিন্ন জায়গা থেকে আসা ঋষিমুনিদের দ্বারা। আর এখানে তোমরা ছোট বড় অনেক মন্দির ও থাকার জন্য ধর্মশালায় দেখতে পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একদম গঙ্গাসাগরে। আর এই যে মা গঙ্গা, আর এখানে কিন্তু ভগীরথের আহ্বানে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়ে এখানে এসে সমুদ্রে মিশেছিল। আর এই সেই গঙ্গা। আর দেখো গঙ্গাটা দেখো, সমুদ্রটা দেখো।
পুরী এবং দীঘার সমুদ্র সৈকতের মতো এখানেও তোমরা সমুদ্রের বিভিন্ন জিনিস মানে শঙ্খের বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে। আর অনেক দোকানই রয়েছে এখানে এরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একদম সেই সাগরে, গঙ্গাসাগর। লোকে বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। তা পুরীতে সমুদ্রের জল ছিল পরিষ্কার, কিন্তু এখানকার জল কিন্তু পরিষ্কার নয়, কাদাটে গোলা। তা আমি এখন আর এর মধ্যে স্নান করবো না, তবুও এসেছি যখন তখন মা আর গঙ্গার একটু আশীর্বাদ নিয়ে নিব। জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, স্নান করবো না, জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম, কারণ এসছি যখন। মা গঙ্গার আশীর্বাদ তো নিতেই হয়। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নান করছে। আর ঢেউগুলো দেখো, কাদাটে ঘোলা, পরিষ্কার না, একদম স্বচ্ছ না। পুরীর ঢেউ যেমন একদম স্বচ্ছ ছিল, এখানকার ঢেউ কিন্তু স্বচ্ছ না। তবে ঢেউ কিন্তু ভালোই, পুরীর সমুদ্রের মতোই ঢেউ। ঢেউ কিন্তু কম নয়, ঢেউ ভালোই ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো, পায়ের তলা থেকে একদম মাটি নিয়ে চলে যাচ্ছে। আমি এখন গঙ্গাসাগরে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরের যে মেন মন্দির রয়েছে তার ঠিক সামনে। আর এখানে তোমরা অনেক ভিক্ষুকদের দেখতে পাবে। এই ভিক্ষুকরা কিন্তু সারা বছরই এখানে থাকে, আর কুম্ভ মেলার সময় এদের সংখ্যাটা অনেক বেড়ে যায়। আর আমার সামনেই রয়েছে মেন মন্দির, গঙ্গাসাগরের যে মূল মন্দির সেগুলো কিন্তু এগুলোই। আর এর ভেতরেই রয়েছে দেবী গঙ্গা, ভগীরথ এবং কপিল মুনির মূর্তি রয়েছে, আর অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তা চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে সেই মূর্তিগুলো দর্শন করি এবং তার সাথে এই গঙ্গাসাগরের ইতিহাসটাও জেনে নিই। কপিল মুনির অভিশাপে বশীভূত হওয়া সগর রাজার 60,000 পুত্রদের মুক্তির উদ্দেশ্যে সগর রাজের বংশধর রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে শ্রীবিষ্ণুর ঘোর তপস্যা করে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পান। কিন্তু শ্রীবিষ্ণু ভগীরথকে সতর্ক করে দেন, গঙ্গার তীব্র গতি নিয়ন্ত্রণ করতে না পারলে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে গঙ্গাকে ধারণ করার মতো কেবল একজনই আছেন, আর তিনি হলেন কৈলাসপতি মহাদেব। তখন ভগীরথ মহাদেবের কাছে অনুরোধ করে মহাদেবকে নিজ জটায় গঙ্গাকে স্থান দিয়ে গঙ্গার গতি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান। এরপরে গঙ্গা মহাদেবের জটায় স্থান পেয়ে নিজ গতি হারিয়ে শান্ত গতিতে পৃথিবীতে অবতরণ করেন এবং তারপরে ভগীরথ এই গঙ্গার জলে তার পূর্বপুরুষ তথা সগর রাজার 60,000 পুত্রদের শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করে তাদের নরক থেকে মুক্তি দেন। अच्छा भैया, इंद्र ने जब अश्वमेध यज्ञ का घोड़ा यहाँ पर तो लुकाया था ना, है ना, कपिल मुनि जी के। अच्छा 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 अच्छा। और माँ गंगा यहाँ पे आके ही तो सागर में मिला था। अच्छा अच्छा अच्छा, भागीरथी, हाँ। গঙ্গা মর্তে অবতরণ করে এই স্থানে এসেই সাগরের সাথে মিলিত হয়, আর সেই কারণে একে বলা হয় গঙ্গাসাগর। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঘোড়া কিন্তু এখানে একটি বানানো রয়েছে। সমান যজ্ঞের যে ঘোড়াটি এখানে ইন্দ্র লুকিয়ে রেখেছিল এই কপিল মুনি আশ্রমে, সেই ঘোড়ার প্রতীক হিসাবে একটি ঘোড়া কিন্তু এখানে মূর্তি রাখা হয়েছে। এখানে কিন্তু একটি কুণ্ড রয়েছে, কপিল মুনির কুণ্ড যেটাকে বলা হয়। এখানে নাকি স্নান করতে হয়, গঙ্গাসাগরে স্নান করে নাকি এখানেও স্নান করতে হয়, নাহলে স্নান সেই পূর্ণতা পায় না। জানি না এটা কতদূর সত্যি, তবে এসেছি যখন তোমাদের সামনে সেটা তুলে ধরা আমার কর্তব্য। সেই কারণে কিন্তু আমিও চলে এসেছি এই কুণ্ডটা দেখানোর জন্য। এখানে কিন্তু বাঁধানো রয়েছে খুব সুন্দর, কিন্তু এখানকার জল কিন্তু ঘোলা।
তো বন্ধুরা, আমার মাও এখানে গিয়েছিল, গঙ্গাসাগরে গিয়েছিল। তা আমি পরে মায়ের কাছ থেকে জানতে পারলাম যে এখানে সেরকম কোনো নিয়ম নেই, তবে গঙ্গাসাগরে স্নান করার পর যে সমুদ্রের বালি, এখানে বালির পরিমাণটা অনেকটাই বেশি, বালি পুরো গায়ে লেগে যায়। আর সেটা ধোয়ার জন্য কিন্তু অনেকে এখানে এসে স্নান করে, ফ্রেশ জলে স্নান করে সেই বালিগুলো কিন্তু ধুয়ে নেয়। আর এখানে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে। আর এটি কিন্তু মেন গেট, যদিও এখন তা বন্ধ রয়েছে, কিন্তু অনুষ্ঠানের সময় এটি খুলে দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা দেখলে এই যে সেই কপিল মুনির আশ্রম। আর এই কপিল মুনির আশ্রমের কি ইতিহাস সেটাও তোমাদের জানালাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জায়গায় একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।